তো সবাইকে স্বাগতম তোমাদের সেকেন্ড বাংলা ফ্রি ক্লাসে। হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আমাদের গত ক্লাসে আমরা এটার ব্যাকগ্রাউন্ড স্টোরি অলরেডি পড়ে ফেলেছি বা জেনে ফেলেছি। সবাই একটু মিউট করি, যদি কারো কিছু বলা লাগে সে আনমিউট করে কথা বলুন। তো হচ্ছে গত ক্লাসে আমরা এটার অলরেডি হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি জেনে ফেলেছি। তারপরে হচ্ছে যার যার তারপরে মানে জানা লাগবে, উপরে একটা ইউটিউব ভিডিও আমরা দিয়ে রাখছি গ্রুপের মধ্যে, একটু গ্রুপে চেক করলেই তুমি ভিডিওটা পেয়ে যাবে। তো এখন শুরু করি। যা বিভীষণের প্রতি মেঘনাদ। তো আমরা গত ক্লাসে যখন পড়েছি তাতে আমরা জানতে পারছিলাম যে বিভীষণকে, যারা গত ক্লাসে ছিলাম তাদের মধ্যে একজন রিপ্লাই দেই, আর একটু তাড়াতাড়ি রিপ্লাই দিবা। হ্যাঁ, বিভীষণ কে, মানে কে বলতে হচ্ছে কার ভাই ছিল বিভীষণ? রাবণের ভাই। রাবণের ভাই। হ্যাঁ, রাবণের কত নাম্বার ভাই ছিল? 3 নাম্বার। আচ্ছা, আর হচ্ছে মেঘনাদ কে? রাবণের ছেলে। রাবণের ছেলে। বিভীষণের ছেলে। না, বিভীষণের ছেলে না বাবা, রাবণের ছেলে। বিভীষণ নিজের মানে যত মানুষ হচ্ছে বিশ্বাসঘাতকতা করে ফেলুক, নিজের ছেলেরে মারা বিশ্বাসঘাতকতা করার মনে এখনো হয় নাই। তো হচ্ছে এটা হচ্ছে রাবণের ছেলে। আর মানে তার মানে আমরা মিউট করি, যখন কথা বলবো তখন অন করব। তো মূলত ঘটনাটা তাহলে হচ্ছে যে চাচা ভাতিজার মধ্যে গ্যাঞ্জাম, ঠিক না? ঠিক কিনা? আমরা রেসপন্সটা ফাস্ট চাই, কারণ রেসপন্স তুমি তাড়াতাড়ি করলে আমি তাড়াতাড়ি আগাইতে পারবো। আর একটু মিউট করে নাও, আমি তো দেখতে পারতেছি এখানে এই যে সবগুলো মিউট। তো বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। আমরা আগে পড়বো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জীবনী। দেখো, কবি পরিচিতি এখানে আছে। আমরা গত ক্লাসে বলছি অলরেডি যে কবি পরিচিতি এরকম লাইনকে লাইন দেওয়া আছে। জন্ম 1824-এর 25 জানুয়ারি। তার জন্মস্থান ছিল যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। তার পিতা ছিল রাজনারায়ণ দত্ত ওরফে নিলয় দত্ত। মাতা ছিল জাহ্নবী দেবী। মৃত্যু হচ্ছে 1873 খ্রিস্টাব্দের 29 জন কলকাতায়। তোমরা চিনো নিলয় দত্তকে কোন জিনিস? নাম শুনছো? নাম শুনছো? না না, আমিও চিনি না আসলে লোকটা কে। পরে আসি মৃত্যু 1873 খ্রিস্টাব্দে 29 জন কলকাতায় পড়াশোনা শুরু করেন হিন্দু কলেজ। এখন দেখো, এগুলা তো তোমরা, আমি তো লেকচার শিট অলরেডি গ্রুপে দিয়ে দিছি এবং তোমরা তো এগুলা হচ্ছে পড়তে পারবা। যেহেতু আজকে আমরা ফ্রি ক্লাস, লোকজনরে আমার ইমপ্রেস করতে হবে, মানে খাস বাংলা এটাই। তো হচ্ছে যেহেতু, তাইলে আমরা মূল কবিতাতে চলে যাব। আর এগুলা হচ্ছে আমাদের নৈবর্তিকের স্টাইল। তোমরা এগুলা অলরেডি লেকচার শিট ক্লাস গ্রুপে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবা। তো খেয়াল করে দেখো, যে সকল ভাষায় তিনি দক্ষ ছিলেন: সংস্কৃত, ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, গ্রিক, লাতিন, হিব্রু ভাষা। হাত উঠাইতেছো কেন তোমরা? মধুসূদনপুর। তো এই দেখেন তিনি কতগুলা ভাষায় দক্ষ ছিলেন। সংস্কৃত পারতেন, ইংরেজি পারতেন। এই সাইলেন্ট। আমি এখানে তো দেখা যায়, বুঝছো, এটা তো আর নরমাল ক্লাস নাই, এখানে তো দেখা যায় কে কথা বলতেছো। যে একজনের দোষ আরেকজনের গাড়ি দিবে, এটা তো এখানে পসিবল না। এবং রেকর্ড হইতেছে তুমি যে কথা বলতেছো। তো হচ্ছে মজার ব্যাপার দেখো, যে সকল ভাষা, এতগুলা ভাষায় তিনি দক্ষ ছিলেন। সংস্কৃত, ইংরেজি, ফরাসি। ফরাসি মানে কোন দেশের ভাষা? ইরান। গ্রেট। ইরান না, ফ্রান্স। ফ্রান্স। ইরানের তো ফার্সি। হ্যাঁ, ইরানের হচ্ছে ফার্সি, ফার্সি বা পারস্য। হচ্ছে ইতালীয়, গ্রিক, লাতিন, হিব্রু ভাষা সব পারতো। আর কিছু পারুক না পারুক, হিব্রু পারতো দেখা তাকে সেলিউট।
তো হচ্ছে মাইকেলের তিনি অমিত্রাক্ষর ছন্দ ছিল, অমিত্রাক্ষর ছন্দের তিনি নতুন নাম দেন। এখানে ইনফরমেশন আছে, তোমরা পড়ে নিবা। তো আমরা গত ক্লাসে পড়াইছিলাম অলরেডি যে তার নাটক মনে রাখার সহজ উপায় কি, যেমন কিশোরী সুপমা। ক্রি দিয়ে হচ্ছে কৃষ্ণকুমারী, স দিয়ে শর্মিষ্ঠা, রি দিয়ে রিজিয়া, সু দিয়ে সুভদ্রা, প দিয়ে পদ্মাবতী, মা দিয়ে মায়াকানন। ঠিক আছে, একসাথে কি হবে এটা? কিশোরী সুপমা। এক্স্যাক্টলি, কিশোরী সুপমা। আমি দেখি মনে আছে কিনা। ক্রি দিয়ে কি? কৃষ্ণকুমারী। স দিয়ে শর্মিষ্ঠা। রি দিয়ে রিজিয়া। রিজিয়া। সু দিয়ে দিয়ে সুভদ্রা। সুভদ্রা, হ্যাঁ। প দিয়ে পদ্মাবতী। আর মা দিয়ে মায়াকানন। এক্স্যাক্টলি। ওকে, দাঁড়াও আমার। হ্যালো, হ্যাঁ আপনাকে হচ্ছে অলরেডি মিটিং আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ক্লাস শুরু হয়ে আমরা 7 মিনিট পুরিয়েও ফেলেছি। সাউন্ড নিচে একটা কল ভায়া ডিভাইস অডিও আছে, সেটা একটু ক্লিক করো তাহলে হবে। আর যদি তারপরও নিচে, তাহলে একটু ইন্টারনেটের সার্ভিসে প্রবলেম মনে হয়। হয়তো তুমি তোমার ইয়ারফোন খুলে ফেলো, সাউন্ডটা বাড়াও, আর না হলে একটু ফোনটা রিস্টার্ট দিয়ে আরেকবার লগ ইন করার ট্রাই করো। ঠিক আছে, আমি ক্লাসের মধ্যে তো। আচ্ছা, এই প্রবলেমগুলো আমরা ক্লাসের আগে সলভ করলে একটু ভালো হয়, এই ইন্টারনেটের গুলো। তো এগুলো আমাদের কিশোরী সুপমা ছিল। পরে আসি, এখানে প্রথম অংশ আমরা শব্দার্থ আছে, শব্দার্থ এগুলো পড়বো আমরা পরে। আমরা চলে যাই ডিরেক্ট হচ্ছে উৎসতে। কবিতা পড়ানোর আগে কবিতার ব্যাকগ্রাউন্ড পড়ানোটা খুব জরুরি, যে তুমি এই কবিতার আসছে কোত্থেকে, কে লিখছে, কি লিখছে না, এগুলো পড়ানো খুব জরুরি। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মনে রাখি, এটা কবিতার অংশ। এটা এমন না একটা কবিতা, এটা একটা কবিতার অংশ। এটা একটা বিরাট বড় একটা কবিতার মধ্যে আছে। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ ওরফে নিলয় দত্তের ছেলে, মেঘনাদ বধ কাব্যের বোধ নামক 6ষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে। এখন খেয়াল করো, মেঘনাদ বধ কাব্য কি? মেঘনাদ বধ কাব্যটা কি জিনিস? মহাকাব্য। আচ্ছা, একটা কাব্য আর একটা মহাকাব্যের মধ্যে ডিফারেন্স কি? কেউ জানি? তাড়াতাড়ি বলি। আচ্ছা, আমরা তো তাহলে শুধু এরকম পড়েছি যে মহাকাব্য মহাকাব্য। মহাকাব্যটা কি জিনিস? মহাকাব্যটা হচ্ছে, মনে করো যখন তুমি দেবতা বা মানে যে আমি এখন মনে করো এরকম করলাম যে হচ্ছে করোনা ভাইরাস নিয়ে আমি বড় লাইনের পর লাইন কবিতা লিখলাম, যে ওই যে আমরা একটা বের হয়েছিল না, করোনা ও করোনা, এরকম করোনা 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 লেখা আমি মনে করো 500 পৃষ্ঠার একটা কবিতা লিখে ফেললাম। এখন ওইটা তো তোমার মহাকাব্য হবে না। মহাকাব্য হচ্ছে দেবতা, আমি যা বলতেছি মনোযোগ দিও, দেবতা বা দেবতার সমতুল্য নায়কের কোনো ঘটনা নিয়ে যে বড় কবিতা রচনা হয় তাকে আমরা মহাকাব্য বলি। আই রিপিট, দেবতা অথবা দেবতুল্য নায়কের, মানে দেবতা বা দেবতার সমান নায়কের ঘটনা নিয়ে যে এই দীর্ঘ বিস্তৃত কবিতা লেখা হয় তাকে আমরা মহাকাব্য বলি। বুঝতে পেরেছি? হ্যাঁ। তো তার মানে মহাকাব্য ডেফিনেটলি শুধু একটা মানে আমরা যদি বলি যে একটা ব্যক্তির ঘটনা, সেটা বলাটা ভুল হবে। তুমি বলতে পারো যে ব্যক্তির ঘটনার প্রধান ঘটনা বিন্যাস, মানে একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা, বিস্তৃত জিনিস, কিন্তু মূল কনসেপ্টটা হচ্ছে যে একটা দেবতা বা দেবতার তুল্য একজনের আমাদের ঘটনার বিন্যাস করতে হবে।
করোনা তো ডেফিনেটলি এখন আমাদের কাছে দেবতা তুল্য কোনো জিনিস না, ঠিক আছে? তো এটা হচ্ছে মহাকাব্য, এবং মহাকাব্যের আরো অনেক কিছু আছে, তো আমরা এগুলো পরে বলবো। তো এখন দেখো মহাকাব্যের বোধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। বাচ্চারা এই স্বর্গ না কি জিনিস? অধ্যায়। এক্স্যাক্টলি, আমরা অলরেডি কিন্তু স্বর্গ কথাটা 9-10 এ পড়ে এসেছি। মনে আছে একটা জিনিস পড়েছিলাম, উপসর্গ। উপসর্গ পড়েছি, মনে আছে? তো উপসর্গের মধ্যে উপসর্গ নিজে কথাটাই একটা উপসর্গযুক্ত শব্দ। কিভাবে? উপসর্গের স্বর্গ কথাটার হচ্ছে অধ্যায়, উপ হচ্ছে আগে। তো মূলত স্বর্গ শব্দের আগে উপসর্গটি যুক্ত হয়ে উপসর্গ শব্দটির অর্থ পরিবর্তন করে। বুঝছো? যেমন হাড়ের আগে বি যুক্ত হয়ে হাড়ের অর্থ চেঞ্জ করে দেয়, তেমনি স্বর্গের আগে উপ বসে উপসর্গ বানিয়ে ফেলে। বুঝছি না বুঝি নাই? বুঝেছি। হ্যাঁ, তো স্বর্গ মানে হচ্ছে চ্যাপ্টার বা অধ্যায়। সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ স্বর্গে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। অসম সাহসী মানে হচ্ছে তার সমান আর কোনো সাহসী ছিল না, বীর মেঘনাদের। বুঝছি? তো যদি তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে অসম সাহসী কে ছিলেন, উনি ছিলেন মেঘনাদ। মজার ব্যাপার হচ্ছে তুমি এখন আমি বিভীষণের প্রতি মেঘনাদ পড়াচ্ছি, তুমি এখন বলতেই পারো যে দাদা অসম সাহসী হচ্ছে মেঘনাদ, কিন্তু তুমি যখন 12টা গল্প 12টা কবিতা পড়ে ফেলবা তখন তোমার কিন্তু মনে আসা এতটা সোজা না যে অসম সাহসী মেঘনাদই কিনা, ঠিক না? তো চলে আসি মূল বাণীতে। মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমির জন্য লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। এটা হচ্ছে আমাদের মূল বাণী। এখন পাঠ পরিচিতিতে যাই। পাঠ পরিচিতি একটু ফাস্ট করবো, যারা আজকে প্রথম আসছো ক্লাসের মধ্যে তারা দেখো এখানে আন্ডারলাইন করা আছে। কেন আন্ডারলাইন করা? কারণ আমাদের প্রত্যেকটা গল্প কবিতা এরকম আন্ডারলাইন করা, এরকম করে সাজানো। আমি বারবার কেন বলছি, আগের ক্লাসটা একটু দেখে নিলে তোমাদের এই রেফারেন্স বুঝতে সুবিধা হতো। আজকে আমি গ্রুপের মধ্যে আগের ক্লাসের ভিডিওটা আবার দিব। তো ব্যাপারটা হচ্ছে এই আন্ডারলাইন গুলাই হচ্ছে ইম্পর্টেন্ট তোমার অবজেক্টিভের জন্য, তোমার জ্ঞানমূলকের জন্য। সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ স্বর্গে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। ভ্রাতা কুম্ভকর্ণ দৈব কৌশল মানে রামচন্দ্র ওই যে আমাদের লঙ্কা আক্রমণ করেছিল, এই কারণে রামচন্দ্রের যত কৌশল ছিল সবে কৌশলের কাছে আমাদের রাবণ মানে সে হচ্ছে কুণ্ঠাসা হয়ে পড়ে। তো আমার কোশ্চেন হচ্ছে কেন রাম আক্রমণ করেছিল জানি? না স্যার। ওই যে সীতাকে অপহরণ করছিল। হ্যাঁ, সীতারে অপহরণ করছিল, ঠিক আছে। এর আগে তুমি কি বলছিলে? সীতাকে উদ্ধারের জন্য। আরে না না না, এই স্যার নামক একটা কথা শুনছিলাম। এখানে কোনো জি স্যার স্যার, নাই, আমি বলছিলাম। এখানে স্যার নাই, কোনো স্যার টার নাই। এটা হচ্ছে দাদার বাংলা, দাদা পড়াচ্ছে। হ্যাঁ ও আচ্ছা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে সীতাকে উদ্ধারের জন্য তিনি আক্রমণ করছিলেন। ভ্রাতা কুম্ভকর্ণ ও পুত্র বীরবাহুর মৃত্যুতে, তার ভাই ছিল কুম্ভকর্ণ, ছেলে ছিল বীরবাহু। মৃত্যুর পরে মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসে মানে পরবর্তী দিনে অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেন। যে পরের মানে বীরবাহু মারা যাওয়ার পরে সেনাপতি হিসেবে আসে আমাদের মেঘনাদ। তো যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বেই নিকুম্বিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করে। তো যেহেতু যুদ্ধ জয় নিশ্চিত করতে হবে এই কারণে তিনি আগে পূজা করে নিছেন। এখন এখানে যারা ক্লাস করেছো তারা একটু আমাকে বলো তো বাবারা, তো লক্ষণ ওই টাইমে কেন অ্যাটাক করে? কারণ তখন মেঘনাদের কাছে অস্ত্র থাকতো। মেঘনাদের সাথে অস্ত্র ছিল না। অস্ত্র থাকলে কি হতো? তারে হারানো অস্ত্র যেত। থাকলে তাকে মারা যায় না। কেন মারা যেত না? ওই যে বর পাওয়া ছিল। আরে জোস জোস, আমার আজকে সকালটা সুন্দর লাগতেছে এত সুন্দর সুন্দর উত্তর পেয়ে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
তো হচ্ছে তো এটাই হচ্ছে ঘটনা যে সে বর পেয়েছিল, তারা মারা যাবে না। মায়াদেবীর আনুকূল্যে, খেয়াল করো এই মায়াদেবী কথা কিন্তু পুরো বিভীষণের প্রতি মেঘনাদে কোথাও নাই, এই পাঠ পরিচিতিতে আছে শুধু। মায়াদেবীর আনুকূল্যে মানে মায়াদেবী একজন হিন্দুদের দেবী, তার আনুকূল্যে মানে হচ্ছে তার সহায়তায়, তার সাপোর্টে। এবং রাবণের অনুজ, অনুজ মানে ছোট ভাই, আর অগ্রজ মানে বড় ভাই। বুঝছি না বুঝি নেই? অনুজ হচ্ছে ছোট, অগ্রজ হচ্ছে বড়। তো রাবণের অনুজ বিভীষণের হেল্পে লক্ষণ, খেয়াল করো একটু, আমি একটু জুম ইন করে দেখাচ্ছি, তোমরা ফোনে জুম করতে পারো। এই যে লক্ষণ বানানটা খেয়াল করো, হ্যাঁ, ক্ষিয়র নিচে একটা ম আছে, এটাকে যদি তুমি ভাঙো তাহলে ক যুগ মূর্ধন্য ষ যুগ ম, ক্ষিয়র নিচে একটা ম, এটাকে অরিজিনালি উচ্চারণ করা উচিত লক্ষ্মণ, তাইলে আমাদের বানান ভুল হবে না, কিন্তু আমরা বাঙালি উচ্চারণ করি লক্ষণ। তো লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করতে সংযত হয়। তাইলে লক্ষণ এই যে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করছিল, তাকে হেল্প করছিল কে? বিভীষণ। আর মায়াদেবী। বিভীষণের মায়াদেবী। মায়াদেবী কাইন্ড অফ ধরো ম্যাজিক করতে পারে এরকম, যে হচ্ছে মনে করো সকল প্রহরীরে ঘুম পাড়ায় দিছে, লক্ষণ ঢুকে গেছে। কপট লক্ষণ নিরস্ত্র, এই যে কপট মানে হচ্ছে শয়তান, শয়তান লক্ষণ নিরস্ত্র মেঘনাদ, নিরস্ত্র মানে অস্ত্র নাই, মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাদ বিস্ময় প্রকাশ করে। মেঘনাদ তো অবাক হয়ে গেছে, ঠিক না? কারণ অস্ত্র ছাড়া সে যুদ্ধ করবে কেমন? শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশ, অনুপ্রবেশ মানে কি জানি? অনুমতি ছাড়া প্রবেশ করা। হ্যাঁ, কিছুটা এরকমই, মানে প্রবেশটা ঠিক না, ঠিক আছে। তো পরে আসি, পরে কোথায় জানি ছিলাম। তো সরি আমি হারায় ফেলছি, এই যে পাইছে, নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশ মায়া বলে সম্পন্ন হয়েছে, বুঝতে বিলম্ব ঘটে না তার। ইতোমধ্যে লক্ষণ তলোয়ার কোষমুক্ত করলে, মানে তোমাকে যদি এখান থেকে অনুধাবন কোয়েশ্চেন দেয় যে লক্ষণ কিভাবে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করলো, তাহলে তার উত্তর কি হবে? বলো তাড়াতাড়ি বলো। মায়াদেবীর অনুকূল্যে রাবণের অনুজ বিভীষণের সহায়তায়। হ্যাঁ, এটা তো ঠিক আছে, আরো বলবা যে হচ্ছে মায়ার কারণে, মানে হচ্ছে মায়াদেবীর শক্তির প্রভাবে, মূলত ওইটাই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তো হচ্ছে ইতোমধ্যে লক্ষণ তলোয়ার কোষমুক্ত করলে, কোষমুক্ত মানে হচ্ছে খাপের মধ্যে তলোয়ার ছিল, ওই তলোয়ারটা ওই খাপ থেকে সরাইলে মেঘনাদ যুদ্ধ সাজ গ্রহণের জন্য সময় প্রার্থনা করে লক্ষণের কাছে, ঠিক না? যে হচ্ছে তুমি আমারে মারবা, আমি তো বন্দুকটা নিতে দাও, বন্দুক তো ছিল না তখন, তলোয়ার, কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এই সময় অকস্মাৎ যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাদের। যজ্ঞাগার মানে কি? তাড়াতাড়ি বলো, 20 মিনিট হয়ে গেছে। যজ্ঞ করা হয়, যজ্ঞাগার পূজা বা যজ্ঞ, যজ্ঞের আগার, আগার মানে হচ্ছে স্থান, আগার মানে হচ্ছে স্থান। তো যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাদের, দেখতে পায় বীর যোদ্ধা পিতৃব্য বিভীষণকে। পিতৃব্য মানে হচ্ছে পিতার মতো, মানে হচ্ছে তার চাচা, পিতৃতুল্য চাচা। হ্যাঁ, এই সাউন্ড মিউট করো, কে জানি কথা বলছে। মুহূর্তে সবকিছু স্পষ্ট হয়ে যায় তার কাছে, তার কাছে এক মুহূর্তে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ক্ষুল্লতা বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, ঠিক আছে। এখানে একটা ওয়ার্ড আছে ক্ষুল্লতা, এটার মানে জানি না। ক্ষুল্লতাৎ মানে হচ্ছে তোমার কাকা বা চাচা বোঝায়, ঠিক আছে। তো চাচা বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত্র, কারণ মেঘনাদ তো দেশপ্রেমিক ছিল। তুমি এখন কনসেপ্টটার সাথে একটু পরিচিত হও, যে দেখো ব্যাপারটা হচ্ছে তার বাবা হচ্ছে তোমার সীতারে অপহরণ করছে, ঠিক আছে, কিন্তু ঘটনা হইতেছে
মেঘনাদ তো দেশপ্রেমিক ছিল, কারণ জিনিসটা তো হচ্ছে লঙ্কার সাথে যুদ্ধ লেগে গেছিল। এ কারণে দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেই নাটকীয় ভাষায় আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ অংশে সংকলিত হয়েছে। এই অংশে এখন যে লাইনগুলা বলবো এই লাইনগুলা খুবই ইম্পর্টেন্ট। এই অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা। খেয়াল করো, মাতৃভূমির প্রতি ভালোবাসা, ওই যে তোমাদের কোয়েশ্চেন গুলো আসে না, কোন দিক বা কোন গুণের প্রকাশ পায়, এই সবগুলোর উত্তর এখানে। মাতৃভূমির প্রতি ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে কি? ঘৃণা। ঘৃণা। হ্যাঁ, তাড়াতাড়ি রিপ্লাই দিব আমরা। জ্ঞাতিত্ব, জ্ঞাতিত্ব মানে হচ্ছে আত্মীয়ের সম্পর্ক। ভ্রাতৃত্ব মানে হচ্ছে ভাইয়ের মতন সম্পর্ক। ও জাতিসত্তার সংহতির গুরুত্বের কথা এখানে যেমন ব্যক্ত হয়েছে, তেমনি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে অভিহিত করা হয়েছে নীচতা ও বর্বরতা বলে। মানে একদিকে যেমন তোমার ফ্যামিলির বন্ডিংটা দেখানো হয়েছে, তেমনি এর বিরুদ্ধে যে কনস্পিরেসি হয়েছে তাকে আমরা নীচতা ও বর্বরতা বলেছি। বুঝছি বুঝছি না বুঝি নাই? তাড়াতাড়ি বলো। হ্যাঁ বুঝছি। বর্বরতা কি? বর্বরতা মানে হচ্ছে, বর্বরতার আর বাংলা কি হইতে পারে? মানে বর্বরতা হচ্ছে ধরো এরকম যে তুমি ডেইরি মিল্ক আনছো তুমি খাইতে, and তোমার ভাই বা তোমার বোন অর্ধেক ডেইরি মিল্ক খাইয়া গেছে, তো এটা বর্বরতা তোমার জন্য। ও হ্যাঁ ঠিক আছে? এখন বুঝো ওই ফিলটা হচ্ছে তোমার জন্য বর্বরতা। বা তুমি মনে করো হচ্ছে বার্গার খাইতে যাবা, তো বার্গার খাইতে গিয়ে তোমার প্রথম যে বাইটটা খাইছো ওই বাইটটা তোমার ফ্রেন্ড খায়ালাইছে অর্ধেক, তো এটা তোমার জন্য বর্বরতা, প্যাথেটিক আর কি। ওকে, 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান। 19 শতক মানে কত থেকে কত? তাড়াতাড়ি বলি। 1800 থেকে 1899। 1800 থেকে 1899 বাংলার নবজাগরণ, মানে সাহিত্যে নতুন করে জাগরণ আসছিল। অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত। সন্তান তো অবশ্যই কার সন্তান তোমরা জানো। তো বাল্মীকি রামায়ণকে নবমূল্য দান করেছেন এই কাব্যে। তো রামায়ণ কে লিখছে? রামায়ণ কে লিখেছে? বাল্মীকি মুনি। এইগুলা কিন্তু পরীক্ষায় আসে, এগুলা পরীক্ষা আসে, তখন তোমার পাঠতে হবে। তুমি পুরো বই খুঁজে হঠাৎ গল্প কবিতায় পাবা না। এই পাঠ পরিচিতি থেকে কোয়েশ্চেন করে দিছে যে রামায়ণ লেখছে কোথায়। ঠিক আছে বা এরকম কোয়েশ্চেন নৈবর্তিকে, আমি তোমাদের নৈবর্তিকের আমি তোমাদের দেখাইছি যে আমাদের নৈবর্তিকের কিছু লেকচার শিট এরকম আলাদা করা আছে। হ্যাঁ, এবং তাছাড়া আমাদের আলাদা নৈবর্তিকের লেকচার শিটও আমরা দিব, আমরা গত ক্লাসে বলেছি। তো তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন দিয়েই দিতে পারে যে হচ্ছে এই রামায়ণকে নবমূল্য দান করা হয়েছে, দান করেছেন কে? রামায়ণকে নবমূল্য দান করেছেন কে? মধুসূদন দত্ত। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে নবমূল্য থেকে যদি আসে তো তুমি জানবা যে নবমূল্য দান করেছেন, কিন্তু তোমার যদি কোয়েশ্চেনটা আসে এরকম রামায়ণকে নতুন রূপে লিখেছেন কে, তখন কিন্তু তোমার মাথা হঠাৎ ক্যাচ নাও করতে পারে, কিন্তু এই কোয়েশ্চেনটা একই, মধুসূদন দত্ত। বুঝছি? ওকে, বুঝলে পরে যাই। মানব কেন্দ্রিকতাই রেনেসাঁস বা নবজাগরণের সংকেত। ওই নবজাগরণের প্রেরণাতেই রামায়ণের রাম লক্ষ্মণ মধুসূদনের লেখনীতে হীনরূপে, এই যে লাস্টে আন্ডারলাইন করছি এগুলা খেয়াল করো, আমি তুমি করে কেন বলতেছি জানি না, খেয়াল কর। তো নবজাগরণের প্রেরণাতেই রামায়ণের রাম লক্ষ্মণ মধুসূদনের, দেখো রামায়ণ তো আমি গল্প যে কালকে বলছিলাম, তো রামায়ণ আমাদের জন্য দেবতা ছিল, মানে রামায়ণ পজিটিভ ছিল না নেগেটিভ ছিল? পজিটিভ। পজিটিভ। আর আমাগো কিডন্যাপার রাবণ ও কি ছিল? নেগেটিভ ছিল। নেগেটিভ। কিন্তু ঘটনা হচ্ছে মিস্টার মধুসূদন দত্ত জিনিসটাকে উল্টায় দিছে। তিনি রাম লক্ষ্মণে, এই সাউন্ড আসতেছে এইভাবে, এরকম জন্য আটকানো বিরক্ত লাগে। তো হচ্ছে দেখো রাম লক্ষ্মণ মধুসূদনের লেখায় খারাপ ভাবে, হীন মানে খারাপ, আর রাক্ষসরাজ রাবণ আর তার পুত্র মেঘনাদ হচ্ছে যাবতীয় মানবীয় গুণ, মানে তাদের মধ্যে সব মানুষের গুণ আছে বুঝাইছে, মানে ভালোভাবে বুঝাইছে। এখন তোমার যদি কারণ আসে পরীক্ষায় যে কেন মধুসূদন
রামায়ণ রামকে হীন রূপে এবং রাবণকে পজিটিভ রূপে দেখাইছে, তাহলে তোমার উত্তর কি হবে? কেন, কারণ কি ছিল? বলো বলো। নবজাগরণের সংকেত হিসেবে। হ্যাঁ, এটা তো আমাদের এখানে লেখাই আছে, কিন্তু জিনিসটা কি তুমি বুঝছোই? নবজাগরণের সংকেত এই কথাটার মানে কি, এই ভারী ওয়ার্ডটার মানে কি? আচ্ছা, আমরা মানে টাইম মাইকেল নাই। মধুসূদন দত্ত কি হচ্ছে মানে মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ করতে চাইছিল? মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ করতে চাইছিল, এক্সাক্ট কথাটা এভাবে প্যারাফ্রেজ হবে না। আমরা এই যে এখানে লাইনটা আছে না, মানব কেন্দ্রিকতায় রেনেসাঁস বা নবজাগরণে, এটাকে আমরা প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ মানে কি? যেমন আমরা যদি বলি যে হচ্ছে আই উইল নট গো দেয়ার, তো এটাকে যদি আমি এরকম বলি যে আমি সেখানে যাব না, তো এটাকে আমি আই ডোন্ট ইন্টেন্ড টু গো দেয়ার, এটাকে এরকম বলতে পারি না? জি দাদা। হ্যাঁ, তো পারি, যেহেতু আমরা জাস্ট এটাকে চেঞ্জ করে দিব, এটাকে প্যারাফ্রেজ বলে। তো মানব কেন্দ্রিকতায় মানে কি? মানুষের প্রতি, যখন দেখো রাম লক্ষ্মণ ছিল দেবতা। রাম লক্ষ্মণ কি ছিল? দেবতা। দেবতা। তো দেবতার কারণে এখন ঘটনাটা হয়েছে, কত বড় স্টেপ নিছে উনি, দেখো। রাম লক্ষ্মণ দেবতা, বা ধরো এই যে তোমাদের নবী এরকম আর কি। তো দেবতারা তো মনে করো অনেক বড়, তো তাদের মনে করো হচ্ছে এই যেমন মহাভারত যে হয়েছে, মহাভারত হওয়ার সময় কৃষ্ণ কিন্তু মূলত অর্জুনরে যুদ্ধ করতে বাধ্য করছিল, ঠিক কিনা? হ্যাঁ জি দাদা। তো কৃষ্ণ এখানে ধর্ম রক্ষার জন্যই করছিল, কিন্তু যুদ্ধটা তো তার কারণেই হয়েছে। এখন মাইকেল মধুসূদন দত্ত করছে কি, ওই যে ছোট ব্যাপারগুলাতে এই দেবতারাও হচ্ছে কখনো কখনো কিছু স্টেপ নিতে হয়েছে যেগুলা মানুষরে এফেক্ট করছে। আমার কথাটা বুঝতে পারতেছো কিনা জানি না। মনে করো জি দাদা। উপরের লেভেলের লোক তিনি, কিন্তু তারও সমাজ রক্ষার্থে বা ধর্ম রক্ষার্থে কিছু স্টেপ নেওয়া লাগছে, যে স্টেপের কারণে অপর সাইডের মানুষরা অনেক বেশি এফেক্টেড হয়েছে। আমি কি বুঝাতে পারছি না অনেক কঠিন বলছি? কে জানি সাউন্ড করতেছে অনেক। হ্যাঁ, তো আমার কথাটা বুঝতে পারছো যে হচ্ছে কেন আমি যেটা বললাম যে তারা উপরের লেভেলের হলেও তারা অনেক সময় অপর সাইডে এফেক্ট করে। তো ঘটনাটা হচ্ছে এটাই। তুমি যখন পরীক্ষায় লিখবা, তুমি লিখবা এরকম যে হচ্ছে মানবীয় গুণাবলীর প্রকাশ মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্যে ঘটাতে চেয়েছিলেন। তিনি বলতে চেয়েছিলেন যে আমাদের সাহিত্য এখন আর প্রথাগত ধারণায় নেই, প্রথাগত ধারণার বাইরে এসে সাহিত্য সমালোচনাও করে, এবং এই সমালোচনার জাগরণেই তিনি মূলত রাম লক্ষ্মণকে হীনরূপে দেখিয়েছেন, এবং রাবণ তার মেঘনাদকে মানবীয় গুণের আকার বা মানবীয় গুণের বাহক হিসেবে দেখিয়েছেন। এবং তখন তুমি বলবা যে এখানে মূলত পুরাণের কাহিনী বা এখানে মূলত ধর্মীয় কাহিনী প্রধান হয়ে উঠেনি। এখানে দেশপ্রেমিক, দেশের প্রতি ভালোবাসা, এবং দেশের প্রতি ভালোবাসা যে মেঘনাদ দেখিয়েছে তার প্রতি বিশ্বাসঘাতকতাই এখানে প্রকাশ পেয়েছে। বুঝছি না বুঝি নাই? এই হচ্ছে তোমার পুরো কবিতার কনসেপ্ট। মানে কবিতা বুঝার আগে তুমি যদি কবিতাতে যাওয়ার আগে তুমি যদি এই ব্যাপারগুলা না বুঝো, আমি কবিতা 3 বার পড়াইলেও তুমি কিছু বুঝবো না। এখন কি মাথায় কিছু ঢুকতেছে যে কবিতাটা কেমন হবে? হ্যালো? হ্যাঁ। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না যে হচ্ছে কবিতা পড়ার আগেই আমাদের এত কিছু পড়া লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের পাঠ পরিচিতি। এখন আমরা আর অন্য কোনো দিকে তাকাবো না, ডিরেক্ট কবিতায় চলে যাব। তো হেয়ার উই গো। পাঠ পরিচিতি থেকে কোনো কোয়েশ্চেন আছে কারো? নাইলে আমি কবিতা স্টার্ট করব, তাড়াতাড়ি বলো। দাদা স্বর্ণলঙ্কা বলো কেন? কি কেন হলো? কি স্বর্ণলঙ্কা নামের একটা কথা ছিল পাঠ পরিচিতি। স্বর্ণলঙ্কা মানে হচ্ছে কি, লঙ্কারে যেমন শ্রীলঙ্কা যেটা বর্তমানে, তো লঙ্কারে
একটা স্বর্ণলঙ্কা বলা হইতো, মানে হচ্ছে লঙ্কা রাজ্যটা অনেক বেশি পরিমাণ সম্পদশালী ছিল, এ কারণে তাকে স্বর্ণলঙ্কা বলা হয়েছে। বুঝতে পেরেছি? হ্যাঁ জি। তো আমাদের আধা ঘন্টা লাগলো আমাদের পাঠ পরিচিতি বাকিগুলো জিনিস পড়তে। বাকি আধা ঘন্টায় আমরা খুবই অ্যাটেম্প্ট দিব যাতে অ্যাটলিস্ট, দেখো এখানে 2 পেজ, বড় বড় 2 পেজ আছে, প্রথম 2 পেজ আমরা যাতে পড়ে ফেলি, প্রথম 1 পেজ অ্যাটলিস্ট আমরা যাতে শেষ করে ফেলি। আমরা খুবই ভয়ানক একটা অ্যাটেম্প্ট দিব। আর যারা এরকম কবিতার এত অস্ত্রোপচার কেন করা হয়েছে, এরকম কাটাকাটি কেন করা হয়েছে এটা জানতে চাও, তারা প্রথম ভিডিওটা দেখে নিও। তো বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত, দি সান অফ হোয়াটএভার। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এখন খেয়াল করো, আচ্ছা যাদের দাদা প্রথম ভিডিও কই? প্রথম ভিডিও আমাদের গ্রুপে দেওয়া আছে ইউটিউবে। যদি যে যে পাবা না আমাকে ইনবক্স কইরো, এই যে নিলয় দত্ত একটা নাম আছে, এই লোকটারে ইনবক্স কইরো, সে তোমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা বাবা। ওকে। তো বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আমাদের বলা উচিত এতক্ষণে কবিতা শুরু হইল। তো ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের বলে দিব কোনখান থেকে কোনখান, হ্যাঁ, মানে কে কোথা থেকে কোথায় বলছে। আগেই তোমাদের আমি বলে নিয়েছিলাম যে এটা হচ্ছে বিভীষণ আর মেঘনাদ কোন কনসেপ্টে কথা বলতেছে। ঠিক আছে? কোন কনসেপ্টে কথা বলতেছে একজন একজনের সাথে, কোন মোমেন্টামটা কি ছিল, কি মোমেন্ট ছিল? ওই যে দরজার পাশে যে দাঁড়াই ছিল বিভীষণ, তখন মেঘনাদ তার সাথে কথা বলতেছিল। হ্যাঁ, এখন এই কথা নিয়ে পুরো 2 পেজের কবিতা হয়ে গেছে। আর আমরা এখনকার যুগে কি হইতো, একটা থাবর দিত তো বাইরে হন থেকে। ঠিক আছে? তো জিনিসটা চিন্তা করো, আগের কালের কবিতা কি পরিমাণ ক্লাসিক কবিতা। হ্যাঁ তো দেখো এতক্ষণে তো প্রথমে আমি এই যে ড্র আছে তোমাদের একটু দেখাই দিচ্ছি, দেখছো এই যে, হ্যাঁ, তো আমি তোমাদের বলে দিব কোনটা বিভীষণ বলছে কোনটা মেঘনাদ বলছে। তোমরা তোমাদের অলরেডি লেকচার শিট আমি গ্রুপে দিছি, লেকচার শিটে দাগায় রাখো, বা এখন যেটা করতে পারো পাশে খাতায় জাস্ট শুরুর ওয়ার্ডটা লেখা রাখো, শুরুর ওয়ার্ডটা, তাহলে নাইলে কিন্তু আওলায় ফেলাবা যে কে কোনটা বলছে, মাথায় ঢুকবে না কে কোনটা বলছে। ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি কে কোনটা বলছে, এটা হচ্ছে দাগায় রাখো, মানে খাতায় লিখে রাখো। তো এতক্ষণে এটা বলছে মেঘনাদ, এটা কে বলছে? মেঘনাদ। হ্যাঁ, উত্তর দিও, তাড়াতাড়ি উত্তর দিও। এতক্ষণে মেঘনাদ বলেছে অরিন্দম কহিলা বিষাদে। এখানে অরিন্দম বলতে কাকে বুঝাইছে দেখো, ব্যাখ্যাটা দিছি, একটু পড়ি, একটু জোরে পড়ি, তাড়াতাড়ি পড়ি। অরি বা শত্রুকে দমন করে, যেখানে মেঘনাদকে বোঝাচ্ছে। এক্স্যাক্টলি। তো খেয়াল করে দেখো, এখন মেঘনাদের আরেক নাম কি তাইলে? অরিন্দম। 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 এখন এখানে প্যাথেটিক না ব্যাপারটা, যে এখানে কতগুলা নাম, মানে সব এরকম বারবার নাম, প্যাথেটিক না কেন বলতো? কারণ আমরা লেকচার শিটের নিচে এই একটা জায়গায় এটা দেখতে পারতেছি, গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। জি দাদা। হ্যাঁ, এখানে রাবণের যত নাম আছে, কুম্ভকর্ণের যত নাম আছে, বিভীষণের যত নাম আছে, নিকষার যত নাম আছে, বীরবাহুর যত নাম আছে, মেঘনাদের যত নাম আছে, সব দেওয়া আছে। এই যে মেঘনাদের নামের মধ্যে অরিন্দম পাওয়া গেছে। জি দাদা। তো ইজি হয়ে গেল না তোমার জন্য? হ্যাঁ তো এই কারণেই দাদা বলে দিছি ইন্টারের বাংলা ইংরেজি এই 2টা বই কোনো কিনা লাগবে না। তো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম হচ্ছে অরিবা শত্রুকে দমন করেছে, এখানে মেঘনাদরে বোঝাচ্ছে। বিষাদ মানে হচ্ছে মনের দুঃখ। কেন মনের দুঃখ ছিল, একটু তাড়াতাড়ি পড়ি, তাড়াতাড়ি ফার্স্ট। মনের দুঃখে মেঘনাদ অগ্নিদেবের পূজা করার সময় লক্ষ্মণ তাকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়ে যুদ্ধের নিয়ম ভঙ্গ করেছে, তাই সে ব্যথিত বা ক্রুদ্ধ। বোঝা গেছে তার মনে দুঃখ কেন ছিল? বুঝছি কি বুঝি নাই? বুঝছি। জি তো বুঝছি। এখানে একটা ঝামেলা হচ্ছে কি, আমি এটা একবার কোয়েশ্চেন দিছিলাম আমাদের
নরমাল যখন ক্লাস টেস্ট হয় তখন আমি কোয়েশ্চেন দিয়েছিলাম মেঘনাদের বিষাদের কারণ কি, অনুধাবনমূলক কোয়েশ্চেন। মানে একজনে খুব সুন্দর করে লিখে দিছে, মানে হ্যাঁ কবিতা টবিতা ঠিক মতো পড়ে নাই, হ্যাঁ লিখে দিছে তার বিভীষণ তারে মারবে দেখা তার মনে দুঃখ। এখন ঘটনাটা হচ্ছে কবিতা শুরু হইলো কেমন, হ্যাঁ কেমনে জানবো যে ওই সময় বিভীষণ তারে মারবে কি মারবে না, ঠিক না? তো তার মনের দুঃখ তো ওই কারণে না, তার মনের দুঃখ কেন ছিল বলো বলো কেন ছিল? কারণ সে যে লক্ষণ যুদ্ধের নিয়ম ভঙ্গ করে তখন সে মেঘনাদ আর অগ্নিদেবী পূজা করতেছিল আর কি, হ্যাঁ এক্স্যাক্টলি, এই কারণে তার মনের এজন্য। দুঃখ। হ্যাঁ, তো এইভাবে তোমার বুঝতে হবে। এটা কিন্তু খুবই, মানে কেউ যদি কবিতা না পড়ে হ্যাঁ নগদে লিখে দিব যে বিভীষণ তারে মারবো এই কারণে তার মনে দুঃখ, কিন্তু এটা ভুল। তো শুরু জানিনো কেমনে আসি লক্ষণ পশিল, এগুলা মেঘনাদ বলতেছে, মেঘনাদ শুরু করছে এতক্ষণে, যখন শেষ হবে তখন আমি বলবো, ঠিক আছে? মেঘনাদ কন্টিনিউস, জানিনো কেমনে আসি লক্ষণ পশিল, আমি জানি না। ওই মেঘনাদের প্রার্থনার সময় রাম লক্ষণকে জানিয়েছে, তা মেঘনাদ বুঝেছে। আমি জানি না কিভাবে লক্ষণ, লক্ষণ মানে রামের কনিষ্ঠ ভ্রাতা, পশিল, পশিল মানে কি বাবারা? প্রবেশ প্রবেশ করলো। করলো। প্রবেশ করলো। রক্ষপুরে, রক্ষপুরে মানে কি? রাক্ষসদের রাক্ষসদের নগরে। পুরী বা নগরী। তাত উচিত কি তব এ কাজ, তাত মানে কি? চাচা। হ্যাঁ চাচা বা পিতার ভাই। নিকষা সতী তোমার জননী, নিকষা কি? রাবণের রাবণের মাতার নাম। মাতার নাম। সহোদর, রক্ষশ্রেষ্ঠ, সহোদর মানে কি? ভাই। রক্ষশ্রেষ্ঠ মানে কি? রাক্ষস রাক্ষসকুলের কুলের শ্রেষ্ঠ বা রাবণ। শুলি শম্ভুনিপ মানে কি? হিন্দুদের শিব বা মহাদেবের মতো যার হাত ধারালো বা শূল। ওকে। কুম্ভকর্ণ কে? রাবণের ভাই। ভাতৃপুত্র বাসব বিজয়, বাসব বিজয় কি? দেবরাজ ইন্দ্র ইন্দ্র বাসবকে জয় করেছে মেঘনাদ। ওকে দেখো, তাহলে প্রথম থেকে আমি জিনিসটা বুঝাই দিই। মেঘনাদ বলতেছে এতক্ষণে, তো বললো জানিনো কেমনে আসি লক্ষণ পশিল, সে বলতেছে আমি জানি না লক্ষণ কিভাবে আইসা ঢুকছে রক্ষপুরে। কোথায় ঢুকছে? রাক্ষস দেবপুরীতে। তখন সে বলতেছে চাচা তোমার কি এই কাজ করা উচিত? নিকষা সতী তোমার জননী, যে তোমার মা হচ্ছে নিকষা, মানে তিনি সতী একটা মহিলা ছিলেন, সৎ একটা মহিলা ছিলেন। তোমার সহোদর হচ্ছে রক্ষশ্রেষ্ঠ, তোমার ভাই মানে রাবণ হচ্ছে রাক্ষসদের শ্রেষ্ঠ মানে রাজা। শুলি শম্ভুনি কুম্ভকর্ণ, তোমার মধ্যম ভাই মানে কুম্ভকর্ণ হচ্ছে আমাদের হিন্দুদের মতো হচ্ছে যার অগ্রভাগ বিশিষ্ট বা শুলের মতো, হ্যাঁ হচ্ছে আমাকে কুম্ভকর্ণ। তোমার ভাইয়ের ছেলে বাসব বিজয়ী, মানে এখানে ভাইয়ের ছেলে বলতে কাকে মিন করতেছে? মানে তার নিজেরই নিজে বলতেছে, বুঝো নাই? তার নিজেরই নিজে বলতেছে। তো এই বিশেষণ গুলা মনে রেখো যে রক্ষশ্রেষ্ঠ কাকে বলছে? রাবণকে। শুলি শম্ভুনিপকে? কুম্ভকর্ণ। আর বাসব বিজয়ী কে? মেঘনাদ নিজেই। ওকে গ্রেট। তো এই হেয়ার কি এগারে জিজ্ঞেস করতেছে যে তোমার এত এত কিছু তারপরেও তুমি যে এরকম হইলা কেমন? নিজ গৃহপথ তা দেখাও তস করে, যে নিজের ঘরের রাস্তা তুমি কাকে দেখাও? চোরকে। এখানে চোর বলতে কারে বুঝাইছে? লক্ষণকে। লক্ষণকে। চন্ডালে বসা মানে রাজার আলোয়, চন্ডাল মানে কি? পুরাণের উল্লেখিত নিম্ন শ্রেণীর হিন্দু সম্প্রদায়। আর রাজার আলোয় বলতে? রাজা রাবণের বাড়িতে যেন আজ চন্ডাল এসে ঢুকেছে। হ্যাঁ বুঝা গেছে ব্যাপারটা। এটার মানে কি যে তোমার এত এত মনে করো কি আছে, মানে এত এত পাওয়ারফুল লোকজন আছে, তুমি তারপরেও নিজের ঘরের রাস্তা চোরকে কিভাবে দেখাও? তুমি এরকম চন্ডাল মানে হচ্ছে যারা নিম্ন শ্রেণীর মানুষ, কারণ সে তো আসলে জানতো না যে রাম লক্ষণ দেবতা, তার কাছে তো অপোনেন্ট ছিল, ঠিক না? হ্যালো, বুঝতে পেরেছি? তার কাছে কি ছিল? অপোনেন্ট ছিল। তো সে বলতেছে যে চন্ডাল রে তুমি রাজার আলোয় আয়না বসাও,
যেমন তার মনে হচ্ছে যেমন রাজা রাবণের বাড়িতে আর চন্ডাল এসে ঢুকে গেছে। কিন্তু নাহি গঞ্জি তোমা, গঞ্জি মানে তিরস্কার কার করি। গুরুজন তুমি পিতৃতুল্য, তোমারে আমি তিরস্কার করি না, তুমি গুরুজন আমার পিতৃতুল্য। সারদার যাব অস্ত্রাগারে মানে কি? সাইড দিতে বলেছি। দরজার সাইড আচ্ছা, দিতে বলেছে, অস্ত্রাগারে যাব দরজার সাইড দিতে। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে পাঠাইবো রামানুজের সমন ভবনে, রামানুজ মানে কি? রামের অনুজ বা রামের ছোট ভাই ছোট ভাই। লক্ষণ। সমন ভবন বলতে জমালয় বা জমালয়। মৃত্যুপুরীতে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, ভঞ্জিব মানে কি? মোচন করব, মোচন করব। আর আহবে যুদ্ধ দ্বারা। আর লঙ্কার কলঙ্ক লক্ষণের লক্ষণের রাক্ষসপুরীতে ঢুকে পড়াকে মেঘনাদ লজ্জার কলঙ্ক বিবেচনা করেছে। এটা আসলে লজ্জা না, এটা লঙ্কার কলঙ্ক হবে, এখানে লজ্জা চলে আসছে। লঙ্কার কলঙ্ক হ্যাঁ, বিবেচনা। ও তো হ্যাঁ, বোঝা গেছে যে তুমি দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, আজকে রামের ছোট ভাইরে আমি জমালয়ে পাঠাবো, লঙ্কার কলঙ্করে আমি যুদ্ধ করে মোচন করব। এখন তুমি খেয়াল করো, এই আহবে পর্যন্ত মেঘনাদ বলছে, কতটি কথা কইছে দেখছো? তো আহবে শেষ করো, এতক্ষণ থেকে আহবে মানে তুমি খাতায় কিভাবে লিখবা জানো? এতক্ষণ ডট ডট আহবে। ঠিক আছে, ওকে লেখা হইছে, নেক্সট যাচ্ছি। হ্যাঁ, নেক্সট গেলাম আমি। তো হচ্ছে উত্তরিলা বিভীষণ, এখন বিভীষণ শুরু, এই যে বৃথা থেকে। ঠিক আছে, এটা দাগায় নেবা, লিখে নাও বৃথা থেকে। তো দেখো একটা জিনিস চিন্তা করো, তোমার যদি এই ওয়ার্ড গুলা না থাকতো, মানে এই যে পাশের ওয়ার্ড গুলা না থাকতো, মেইন কবিতা দইরা কি কিছু বোঝা যাইতো? আমিও যদি তোমার বারবার বলতাম, তোমার চোখের সামনে যদি এই ওয়ার্ড গুলা না থাকতো, তোমার কি এত ইজি বুঝতে পারতাম? না। না। তো এই কারণে তাড়াতাড়ি দাদার বাংলায় ঢুকে পড়ো। ঠিক আছে, প্রমোশন লেভেল 101। ওকে, তারপরে আসি, প্রমোশন তো করা উচিত না, প্রমোশন না করলে লোকজন কেমনে জানবে? উত্তরিলা বিভীষণ বৃথায় সাধনা, যে এই সাধনা তোমার বৃথা। ধীমান, ধীমান কারে বলতেছে? আচ্ছা, এখন কে কথা বলতেছে? এখন কে কথা বলতেছে? বিভীষণ। বিভীষণ, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে বৃথায় সাধনা ধীমান, তাহলে বিভীষণ কি নিজের আবার ধীমান কইব নাকি? সে মেঘনাদরে বলতেছে যে তোমার এই হ্যাঁ, সাধনা, মেঘনাদ। তোমার এই সাধনা বৃথা, জ্ঞানী। ঠিক আছে, আমি রাঘব দাস, রাঘব দাস মানে কি? রামের হ্যাঁ, রামের বিভীষণ। দাস। ওকে, তাহলে রামের আরেক নাম আমরা কি পাইলাম? রাঘব। রাঘব দাস। আমরা একটু ফাস্ট যাই। হ্যাঁ, আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধ। যে সে বলল যে তোমার অনুরোধ রক্ষা করতে আমি তার বিপক্ষে কাজ কিভাবে করব, এটা কে বলছে? বিভীষণ। ফার্স্ট কে বলছে? বিভীষণ বলছে। বিভীষণ বলছে। তাইলে এই এই অনুরোধ পর্যন্ত শেষ করো, মানে বিভীষণের কথা শেষ। হ্যাঁ, ভালো না একটু ছোট ছোট কথাবার্তা কয়? হ্যাঁ, এখন আবার শুরু হইতেছে আমাকে মেঘনাদ, এখন শেষ হয় খালি কই যায়। উত্তরিলা কাতরে রাবণী, কাতর স্বরে উত্তর দিল রাবণী। রাবণীকে মেঘনাদ। রাবণের পুত্র। হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে মানে কি? আপনার কথা শুনে মরতে ইচ্ছে করছে। হ্যাঁ, আপনার কথা শুনে মরতে ইচ্ছে করছে। রাঘবের দাস তুমি, কেমনে মুখে আনিলে কথা তার কহতা দাসের। কি বলতেছে ব্যাপারটা বলো? মেঘনাদ বিনয় করে নিজেকে দান হিসেবে, দান না দাস, দাস হিসেবে উল্লেখ করে। যে যে পড়বা তার পড়া আগে হবে, তো তাড়াতাড়ি পড়লে তাড়াতাড়ি হবে। তো ব্যাপারটা হচ্ছে সেরকম যে আমাদের মেঘনাদ শুরু করছে এখানে হে পিতৃব্য থেকে, লিখে নাও হে পিতৃব্য থেকে। তো হে বলতেছে যে হে পিতৃব্য বা হে চাচা, আপনার কথা শুনে আমার মরতে ইচ্ছা করতেছে। তুমি রামের দাস, তুমি মুখে এ কথা কেমনে আনলা?
এই দাসেরে বলো, মানে সে নিজেরে আবার দাস বলতেছে এবং বলতেছে যে আমিও একটা দাস, আমি তোমার দাস, আমারে বলো তুমি এই কথা কিভাবে মুখে আনছো। বুঝছি? জি আমি সাউন্ড শুনে বুঝতেছি না। বুঝছি? জি হুম। জি তো পরে দেখো, এখন দাদা তিনটা উদাহরণ বলবো, বলো কয়টা? তিনটা। তিনটা। টা। এক নাম্বার শুরু স্থাপিলা থেকে, তো লিখে রাখো এক স্থাপিলা। কিসের উদাহরণ দিব একটু পরেই বুঝবা। এক নাম্বার লিখে রাখো স্থাপিলা। তো দেখো, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা মানে কি? স্থাপন করেছে। স্থাপন করেছে। বিধু মানে কি? চাঁদ। 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 বিধি মানে কি? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা। স্থানু মানে কি? আকাশ। আকাশে। ললাট মানে কি? কপাল। কপাল। পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি। এখন পুরোটার অর্থটা পড়ো তো। আকাশের চাঁদ কখনো আকাশের ভূতলে চাঁদ ধুলায় কখনো গড়াগড়ি খায় না, তাই উচ্চ ভূতলে বংশের বা ধুলায় বিভীষণকে রাম গড়াগড়ি খায় না, লক্ষ্মণের সাথে বন্ধুত্ব করা মানায় না। বন্ধুত্ব করা মানায় না। মানে এখানে চাঁদ কারে কইছে, বিভীষণ রে না রাম লক্ষ্মণ রে? বিভীষণকে। ওকে। আর এই ধুলা বা ভূতল কারে বলছে? রাম লক্ষ্মণ। রাম লক্ষণকে। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে এক নাম্বার উদাহরণ। এটা কয় নাম্বার উদাহরণ? এক নাম্বার উদাহরণ। ওকে। হে রক্ষরতি ভুলিলে কেমনে। রক্ষরতি বলতে কারে বুঝাইছে? রাক্ষস কুলের বীর। যে তুমি কিভাবে ভুলিলে, কে তুমি? এই রাক্ষস বংশের বীর কে আপনি, তা কি করে ভুলে গেলেন? জনম তব কোন মহাকুলে, তিনি বলতেছে যে তোমার মানে কোন উচ্চ বংশে জন্ম, এটা তুমি কিভাবে ভুলে গেলা, যে তোমার জন্ম এত উচ্চ বংশে। কে বাসে অধম রাম, সে বলতেছে কে বাসে অধম রাম। খেয়াল করে দেখো, মধুসূদন দত্ত যখন এইসব লেখছে তখন এই লাইনের উপর তার মনে করো মানুষ কতটুকু সহ্য করে নিছে, যে এরকম যদি লিখতো কে বাসে অধম রাম, তাইলে তো তারে খুনটুন করে লিখতো, ঠিক না? মানে বাংলাদেশে হইলে তো মনে করো ঘটনা শেষ। এই কারণ মানে সে কতটুকু সাহস দেখাইতে পারছে। পরে আসো স্বচ্ছ সরোবর, এখান থেকে 2 নাম্বার শুরু। এখান থেকে কয় নাম্বার শুরু? 2 নাম্বার উদাহরণ। 2 নাম্বার উদাহরণ শুরু। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। তো স্বচ্ছ সরোবর মানে কি, তাড়াতাড়ি করো। স্বচ্ছ পানির পুকুর। পানির পুকুর। করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। কেলি মানে খেলা। কেলি মানে খেলা। আর পঙ্কজ কানন পদ্ম ফুলের বাগান। ফুলের বাগান। আর পঙ্কিল সলিল পদ্মাক্ত পানিতে। শৈবাল দলের ধাম শ্যাওলা ভরা বদ্ধ জলাভরা জলাশয়। বদ্ধ জলাশয়। এখন এই পুরাটার অর্থ পড়ো, এই যে বাম দিকে এটা পড়ো। রাজহাঁস সবসময় পুকুরে খেলা করে। শ্যাওলা ভরা বদ্ধ জলাশয় সে কখনো যায় না। বিভীষণের অর্থপতনকে ইঙ্গিত করা হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখানে রাজহাঁস কে, রাম লক্ষণ নাকি বিভীষণ? বিভীষণ। আর রাম লক্ষণ কি? শ্যাওলা ভরা বদ্ধ জলাশয়। তো এটা আমাদের 2 নাম্বার উদাহরণ। বোঝা গেছে? হ্যাঁ। 3 নাম্বার উদাহরণ শুরু মৃগেন্দ্র কেশরী থেকে। বলো কি থেকে শুরু? মৃগেন্দ্র কেশরী। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্বসে শ্রীগালে মিত্র ভাবে। মৃগেন্দ্র মানে কি? পশুরাজ সিংহ। না না, মৃগেন্দ্র পশুরাজ সিংহ। হ্যাঁ। আর কেশরী মানে কেশরযুক্ত। আবার কেশরী মানে তুমি লেখা জানো অক্ষয় কুমারের ফিল্ম, লিখতেও পারো কজন। তারপরে হচ্ছে আচ্ছা ওই কেশরী মানে কি জানো? না। ওই কেশরী মানে হ্যাঁ পানের সাথে খায়। আরে না, কি পানের সাথে খায় মানে? আচ্ছা ওই কেশরী মানে হচ্ছে বাংলায় গেরুয়া কালার।
ওই যে একটা গান আছে না, রং দে তো মুঝে গেরুয়া, দে তো মোহে গেরুয়া। হইছে 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 হইছে, থাক। লাস্টে আমার উপর আবার এলিগেশন আইবো যে দাদার বাংলা থেকে দাদার হিন্দি হয়ে গেছে। ओहो क्या मजा आशिफ? आएगा। तो हम आते हैं उसके बाद कैसे है आप लोग, মজাই লাগে এর কথাটা। আরে আচ্ছা যাই হোক, হ্যাঁ, তো সে এখানে 3 নাম্বার উদাহরণটা কি পড়ো, কেশরযুক্ত। কেশরযুক্ত পশুরাজ সিংহ কখনো শিয়ালকে বন্ধু করে শিয়ালের নেয় না। সঙ্গে বিভীষণ এখানে নেয় না। সিংহ এবং বিভীষণ সিংহ, লক্ষণরাজ শিয়াল রাম তুল্য। লক্ষণ শিয়াল তুল্য। বুঝা গেছে ব্যাপারটা না বুঝি নাই? হ্যাঁ জি বুঝছি। বুঝছি। তো 3টা উদাহরণ, হ্যাঁ এই গেল আমাদের 3টা উদাহরণ। 1 নাম্বার উদাহরণ রে আমাগো বিভীষণ রে কার সাথে তুলনা করছে? কই গেল? যে স্বচ্ছ ধুলাবালি। পানির পুকুর। না, এক নাম্বারে বিভীষণ ধুলাবালি। বিভীষণ বিভীষণ তো আকাশের আকাশের চাঁদ। চাঁদের সাথে। আকাশের চাঁদ। আর রাম লক্ষণ? রাম ধুলাবালি। লক্ষণ হলো ধুলাবালি। হ্যাঁ, ধুলাবালি। 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 ঠিক আছে, তারপর আসেন 2 নাম্বার উদাহরণে বিভীষণ কি? রাজহাঁস। 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 আর রাম লক্ষণ? রাজহাঁস, শ্যাওলাপাড়া বদ্ধ জলাশয়। ভরা বদ শৈবালযুক্ত বদ্ধ জলাশয়। হ্যাঁ বুঝছি। আর 3 নাম্বার উদাহরণে বিভীষণ কি? সিংহ। কেশরযুক্ত পশুরাজ সিংহ। আর রাম আর লক্ষণ রাম হলো লক্ষণ শিয়াল। 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 তো এই 3টা উদাহরণ তুমি কি করবা জানো? এই 3টা উদাহরণ তুমি সব সময়, মানে যদি কোনো পরীক্ষায় কোশ্চেন আসে, তোমার যদি মনে না থাকে যে কই থেকে কি আনসার করতে হবে, এই 3টা উদাহরণ দিয়াইস। এই 3টা উদাহরণ তো ভুলবি না নাকি? না, হ্যাঁ, তো এই 3টা উদাহরণ দিয়ে আসিস, মানে টিচার বলবে যে আরে জোস তো, এত সব পুরো কবিতা পড়া ফেলাইছে। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। এখানে অবিদিত মানে কি? অজানা। অজানা। আর এই পুরো লাইনের মানে কি? আমি অজ্ঞ অজ্ঞদাস দাস, তোমার 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 কিছু অজানা নেই। কিছু অজানা নেই। কিছু অজানা নেই। আচ্ছা, এখানে এই কথাগুলো কে বলতেছে? মেঘনাদ। মেঘনাদ। মানে মেঘনাদ। দেখছো, হ্যাঁ কই শুরু করছিল, এখনো ওর কথা কি শেষ হবে না? ওর কথা বাচাল ব্যক্তি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এখানে অজ্ঞ দাস মানে কে বলতেছে? অজ্ঞ দাসটা কে এখানে? বিভীষণ। অজ্ঞদাস হচ্ছে মেঘনাদ। বিভীষণ কেমনে হবে? আমি অজ্ঞ দাস বলতেছে, আমি কথা বলতেছে কে? ও আমি অজ্ঞ দাস মানে মেঘনাদ। 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 আর তুমি তো বিজ্ঞ বিজ্ঞতম মানে কে? বিভীষণ। যদি তোর যদি জ্ঞানমূলকে আসে বা নৈবর্তিকে আসে, খেয়াল করিস এরকম আসতেই পারে যে অজ্ঞ দাস কে, তখন তুই আবার মনে করিস না অজ্ঞ মানে হইতাছে যে জানে না। তো তুমি মনে করো না যে বিভীষণ এত জানে না ব্যাপার স্যাপার, হ্যাঁ অজ্ঞ। বা আবার তুমি ওই যে কি বলবো, ম্যাক্স লেভেলের মানে প্রো লেভেলের তুমি চিন্তা ভাবনা দিতে পারো যে এখানে তো বিভীষণ আর মেঘনাদ কথাবার্তা কইতেছে, লক্ষণ তো কিছু জানে না, তাহলে লক্ষণ অজ্ঞ। ঠিক আছে, তো অত প্রো হইও না, অত প্রো হইও না। তো অজ্ঞদাস তুমি বিজ্ঞতম। লক্ষণের খালি এখানে একটা কথাই বলা হয়েছে, যে লক্ষণ কি বলো তো কি? লক্ষণ চোর বলা হয়েছিল। এক্স্যাক্টলি, চোর চোর বলা চোর। হয়েছিল। আরে জোস তো, আমার সকালটা খুবই সুন্দর। আর রাম রে কি বলা হয়েছিল? রাম রে কি বলা হয়েছিল? অধম রাম তো হ্যাঁ, অধম রাম। হ্যাঁ, অধম। বেশি জোরে কয়ও না, ইন্ডিয়া শুনতে বললে আমার উড়াল হয়ে যাবে। এখন আসো, ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যুদ্ধে কি সে সম্মুখে সংগ্রামে। ক্ষুদ্রমতি মানে কি? উজ্জমান না না মানুষ। সুর মানে কি? শক্তিমান। শক্তিমান। হ্যাঁ, তোরা ছোটবেলায় দেখছিস শক্তিমান, অবশ্য তোদের ছোটবেলায় শক্তিমান আসতো না। আমি দেখি। অবশ্য তোদের ছোটবেলা মানে কি, আমি দেখছি। তোর আবার ছোটবেলা কি, তোরা তো এমনই ছোটবেলা। সবচেয়ে মজা লাগছে কি, তোর সাথে আমি একটা জিনিস শেয়ার করি রেকর্ডিং এ, যে এগুলার চিন্তা ভাবনা। দাদা নয়েজ হইতেছে। নয়েজ হচ্ছে কেউ করতেছে ফ্যানের বাতাসের সামনে, আর নাহলে কেউ টিকটক করতেছে পিছনে, দেখ। তো পরে আসো, আমরা যেটা বললাম যে লক্ষণ নিতান্তই ক্ষুদ্রমনা বীর, না হলে কি সে অস্ত্রহীনকে যুদ্ধে আহ্বান জানায়। তো
তো ক্ষুদ্রমতি নর মানে হচ্ছে ক্ষুদ্রমনা মানুষ, সুর মানে হচ্ছে শক্তিমান। বোঝা গেছে ব্যাপারটা না বুঝি নাই? বুঝছি। তো লক্ষণ সম্বন্ধে এখানে আমরা আরেকটা জিনিস পেয়েছি, লক্ষণ কি? ক্ষুদ্রমতি নর, আর সুর মানে কি? শক্তিমান। কহ মহারথী একই মহারথী প্রথা, তাহলে মহারথী মানে কি? মহাবীর। 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 এই মহাবীর কাকে বলছে? বিভীষণকে। বলবীর, এটা হ্যাঁ, কি বীরের বিভীষণ। প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা, মানে কি? লঙ্কাপুরীতে এমন কোন শিশু নেই যে এই কথা শুনে না হাসবে। ওকে, তো আমরা আজকে এইটুকু রাখবো, তারাও মিটিং ছেড়ে আবার দৌড় দিও না। আমরা পরের দিন হচ্ছে এই বাকিটুকু শেষ করব আর সৃজনশীলের প্র্যাকটিস করব। পরের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি একটা সৃজনশীলের প্র্যাকটিস করাবো, যে সৃজনশীলে তুমি কিভাবে, মানে আই ডোন্ট নো তোমরা হচ্ছে এই এসএসসি তে সৃজনশীলে তোমরা মানে ঝামেলা পোহাইছো কিনা। ইন্টারে আমি তোমাদের একটা খুবই সুন্দর সিস্টেম শিখাই দেব, যে কিভাবে মানে তুমি সৃজনশীলে কম লিখে বেশি মার্ক পেতে পারো এটা। আর ঘটনা হচ্ছে আমি তোমাদের বলি, আমাদের 3টা ফ্রি ক্লাস শেষ। আমি বলতে পারো যে দাদা 3টা কেমনে শেষ হলো, আজকে তো 2 নাম্বার। বাংলার 2টা শেষ, ইংরেজির একটা শেষ। তাহলে ইংরেজির আরো 2টা ফ্রি ক্লাস আছে, বাংলার আর একটা ফ্রি ক্লাস আছে। তো শনিবার 11:30টায় হচ্ছে ইংরেজির ফ্রি ক্লাস, ভার্বের উপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবং প্রথম ক্লাসের মতন এত কঠিন গ্রামার হবে না ব্যাপারটা, আমরা বরং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক মজার মতন একটা টপিক, আমরা এটা খুবই ইন্টারেস্টিং ভাবে পড়বো এবং তোমাদের জন্য ইন্টারেস্টিং। মানে এতদিন তোমরা একরকম ভাবে ভার্ব করছো, ওইটা আরেক রকম। ঠিক আছে, লেকচার শিট তো পাইছি ইংলিশের, সবাই পাইছি না? আমি গ্রুপে দিয়ে দিছি, গ্রুপে একটু চেক করো। তো এটা গেল। আর ব্যাপারটা হচ্ছে বাংলার আর একটা ফ্রি ক্লাস আছে রবিবার 11:30টায়। রবিবারের ক্লাস শেষ হওয়ার পরে আমরা আমাদের গ্রুপে পোল নিব, 11টা, 11:30, 12টা, এই 3টা টাইম থাকবে। এই 3টা টাইমে যেই টাইমে বেশি পোল আসবে ওই টাইমে আমরা ক্লাস শুরু করব। তবে তোমাদের দুশ্চিন্তার কিছু নাই, প্রত্যেক ক্লাস রেকর্ড করা হবে, তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে 1000, কোনো ভর্তি ফি টি কিছু নাই। কারো কোনো কোশ্চেন আছে তাড়াতাড়ি বলো। আচ্ছা, যদি না থাকে আমি আরেকটা জিনিস বলে নেই, বাংলা ইংরেজি অনেকের মাথার মধ্যে একটা ট্যাবু থাকে যে একই জায়গায় বাংলা ইংরেজি পড়বো না, বাট তুমি যদি সার্ভিস পাও তাহলে পড়তে তো দোষ নেই। তো তুমি একটু চেক করে দেখো, ইংরেজি তো 2টা ক্লাস আছে, চেক করে দেখো, ভালো লাগতেও পারে, একটা অবশ্যই জয়েন করো এটাই। আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের বলো। আর আমাকে কিভাবে তোমরা গ্রুপে অ্যাড হবা, গ্রুপে অ্যাড না হইলে কিন্তু আজকের ক্লাসের ভিডিও, আজকের ক্লাসের লেকচার শিট কিছুই পাবা না। তো গ্রুপে কিভাবে অ্যাড হবা আমরা জানি, এই যে এই আমি বারবার বলে দিয়েছি, এখনো আরেকবার বলে দিচ্ছি, এই যে হোয়াইট বোর্ড একটা আসছে, জাস্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু, এই নামে একটা সার্চ করলে তুমি একটা আইডি পাবা। এই আইডির চশমা পরে একটা নীল জিনিস পরা একটা দাঁড়ায় আছে, তুমি জাস্ট ওনাকে একটা মেসেজ দিবা, সে তোমাকে গ্রুপে অ্যাড করে দিবে। তো সব ক্লাসের লেকচার শিট ভিডিও সব ওখানে, আগের ক্লাসের লেকচার শিট ভিডিও সব গ্রুপে। আর আমাদের গ্রুপের নাম হচ্ছে এইচএসসি 2020। ঠিক আছে, এটা খুঁজলে পাবা না, নিলয় দত্ত খুঁজে আমাকে জাস্ট একটা রিকোয়েস্ট দিও, আমি অ্যাড করে দেব। ওকে, সব ক্লিয়ার? ওকে। ওকে, তাহলে ঠিক 12:30টায় 11:30টায় শুরু করেছিলাম, 12:30টায় শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই। বাই বাই।